তাহলে আমরা এতক্ষণ যে বিষয়ের উপর কথা বললাম সেটা ছিল গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের একটা টেকনিকের নাম। এই পদ্ধতিতে বলা আছে কোন একটা ওয়েব পেজের পুরো ওয়াইডকে 100% ধরে সমান 12টা কলামে ভাগ করে তারপরে এলিমেন্টগুলোকে বসাতে বলা হয়েছে আর কি। তো তাহলে ওয়েব পেজের পুরো ওয়াইড যদি 100% হয় এবং পার কলামের ওয়াইড তাহলে কত আসে 8.33। সো ওই পদ্ধতি ফলো করে আমরা এরকম একটা লেআউট করব। এবার আসেন, সো প্রথমে একটা HTML ফাইল নিয়ে নেন। আমি এর নাম দিলাম index.html। আচ্ছা, আমাদের ডে 6 আজকে, তাই না? তো প্রথমে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 6 নামে। এবার এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। আরেকটা ফোল্ডার নিয়ে এলাম CSS নামে, একটা স্টাইল শিট নিয়ে নেই। একটা HTML ফাইল নিলাম, একটা CSS ফাইল নেওয়া হচ্ছে। HTML ফাইলের টাইটেলটা বলে দিলাম হোম। এবার কি করব, CSS ফাইলের সাথে HTML ফাইলের লিংকটা করে দিব। ঠিক আছে, এতটুকু কি হয়েছে আমাদের? একটা HTML ফাইল নেওয়া হয়েছে, একটা CSS ফাইল নেওয়া হয়েছে এবং CSS ফাইলটার সাথে HTML ফাইলটার লিংক দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার CSS ফাইলে এসে প্রথমে আমাকে কি করতে হবে, 12টা ক্লাস তৈরি করতে হবে। 12টা কলামের জন্য 12টা ক্লাস তৈরি করতে হবে। তাহলে প্রথম কলামের জন্য কত হবে, 8.33%। বুঝি নাই? আমরা CSS ফাইলে এখন কোড লিখব। 12টা কলাম তৈরি করতে হবে না আগে? তাহলে কলাম 1 এর ওয়াইড ধরলাম, প্রথমটা লিখলাম কলাম 1, এর জন্য ওয়াইড কত হবে 8.33%। এবার বললাম কলাম 2 এর ওয়াইড কত হবে বলেন তো? 16.66। হ্যাঁ, একদম সহজ আর কি। হ্যাঁ, আপনারা এই পদ্ধতিতে যদি কেউ লেআউট করতে না পারেন সে কচু গাছের সাথে ফাঁসি নেবেন। এটা কত হবে বলেন তো? কল 3 24.99, তাই না? এই ক্ষেত্রে আমরা 1 স্কিপ করব। ওই যে আমাদের হাতে 0.33 ছিল না, সো এটা দিয়ে আমরা 0.1 স্কিপ করে দিব। তাহলে কত আসবে? 24.99 আসে না? আমরা 0.1 কে ধরে নিব, তাহলে কত আসবে? 25%। এবার কলাম 4 এর ওয়াইড কত আসবে? 33.33। এটা কত আসবে? 41.63। সিক্স কত আসবে বলেন তো? 50, রাইট। এভাবে 12টা ক্লাস করে ফেলেন।
তাহলে এবার কল 7 এর জন্য কত হবে 58.33%। কত হবে 91.66 and finally 100%। এটা হবে কত 12। আচ্ছা, আমরা এভাবে লেআউট করতে পারলাম, তাই না? মানে আমরা 12টা ক্লাস তৈরি করলাম। এবার খেয়াল করেন HTML ফাইলে আসবো। 12টা ক্লাস সবাই তৈরি করতে পারছেন এভাবে? এবার HTML ফাইলে আসবো। HTML ফাইলে এসে খেয়াল করেন আমি প্রথমে এখানে একটা ডিভ নিচ্ছি এভাবে। ডিভের মধ্যে এখানে ক্লাস দিচ্ছি এই লেআউটটা করার জন্য। তাহলে প্রথম ইয়াটা কত হবে? কত দিব বলেন? প্রথম রোতে কলাম আছে 2টা, তাহলে প্রথম কলামের মধ্যে আমি কত নিব 9 অথবা 3 অথবা 10 2 ধরেন কল 2 দিলাম। হ্যাঁ, কিছু আসবে আউটপুট? ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, ESP32 আমরা কিছুই কিন্তু নাই। খেয়াল করছেন কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এখানে শুধু হোয়াইটটা দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই কিন্তু। তো ছোট্ট একটা কাজ করি, আপনারা একটু খেয়াল করেন, এখন করা লাগবে না, আমি করি, আপনি একটু দেখেন, এবার আমি করতে দিব। সেখানে স্টাইলের মধ্যে মনে করেন একটা হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম সাপোজ ধরেন 200 পিক্সেল। এবার কিছু আসবে? তাও কিন্তু কিছু আসবে না। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার মনে করেন দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড। এবার চেক করি, এবার দেখেন চলে আসছে না? হাইট এবং বর্ডার দেওয়ার ফলে হোয়াইটটা তো আগেই ছিল, তাই না? চলে আসছে। এবার আমার আরেকটা ক্লাস নিতে হবে না? আরেকটা ডিপ নিলাম, এখানে ক্লাস কত নিব? কল 10। এখানেও স্টাইলের মধ্যে আমাকে সেম হাইট লিখে দিতে হচ্ছে 200 পিক্সেল এবং এর বর্ডার বলে দিলাম 1 পিক্সেল সলিড। তাহলে 10 আর 2 মিলে কত? 12। এবার যদি রিলোড দেই, পাশাপাশি আসছে? নিচে নিচে আসলে কেন বলেন তো? ফ্লোট লেফট দেওয়া হয় নাই। দেখেন ফ্লোট লেফট দিলেও কি আসবে? ফ্লোট লেফট দিলাম, কেন আসবে না এটা বলতে হবে যারা বলছেন আসবে। ইয়া ফ্লোট লেফট দিয়ে দিলাম দুইটার মধ্যে। এবার চেক করি আসছে? বর্ডার বক্সটা কেন লাগবে?
হ্যাঁ ওয়ান পিক্সেল তারপর তো ইয়া ওই বর্ডারের সাইজটা ওর মধ্যে আছে, কারণ আমরা নিচে নামাইছি এক পিক্সেল সম্ভবত জায়গাটা খাইছে বর্ডারের জন্য। এক পিক্সেল খাইছে, এক পিক্সেল বর্ডারের জন্য জায়গাটা খাইছে, এই কারণে। হ্যাঁ আপনার কথা ঠিক আছে কিন্তু ব্যাখ্যাটা একটু অস্পষ্ট, ঠিক আছে ব্যাখ্যাটা একটু অস্পষ্ট। কারণ কি দেখেন, বাট আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। ঘটনা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা বিষয় পড়ছিলাম মার্জিন প্যাডিং নিয়ে, মনে আছে? এই দেখেন লাস্ট ক্লাস কি এটা ছিল না? সরি এটা তো ওয়েব ডিজাইন, HTML কোনটা? এটা আপনাদেরটা। লাস্ট ক্লাস ছিল এইটা। এটার মধ্যে এই দেখেন মার্জিন প্যাডিং যখন করা হচ্ছিল তখন একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, তাই না? মনে আছে এইটা? সো যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে হাইট দেওয়া হয়, দেখেন এখানে যদি আমরা ভিডিওটা দেখি, কথা আসে না কেন? সো মার্জিন আর প্যাডিং এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই সেম। মার্জিন যেভাবে ভ্যালু দিতে হয় সেভাবে প্যাডিংও। মার্জিন প্রথমটা টপ, দ্বিতীয়টা রাইট, এরপর এটা বটম, এরপর এটা লেফট। প্যাডিংও সেম, টপ রাইট বটম লেফট। মার্জিন যেভাবে একটা দিলে যেভাবে কাজ করে, প্যাডিং একটা দিলে সেভাবে কাজ করবে। মার্জিনের ভ্যালু দুটো দিলে যেভাবে কাজ করে, প্যাডিং এর ভ্যালু দুটো দিলে একইভাবে কাজ করবে। শুধু কি হবে, একটা কাজ করে ডিভের ভিতরে আর একটা কাজ করে ডিভের বাইরে। তো ডিভের বাইরে কি কাজ করে আমরা দেখলাম মার্জিন, আর ডিভের ভিতরে কাজ করতে হচ্ছে প্যাডিং। সেটা কি রকম, ধরেন আমি এই ডিভের মধ্যে একটা কথা লিখলাম, সাপোজ HTML ফাইলে আসলাম, এই বক্স ওয়ানের মধ্যে আমি এখানে লিখলাম HELL হ্যালো মার্জিন, হ্যালো প্যাডিং, হ্যালো প্যাডিং করে সাপোজ লিখলাম এখানে। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, বাই ডিফল্ট লেখাটা কি আমার এখান থেকে শুরু হয়েছে না? এটা হচ্ছে কি, আচ্ছা আমি কালারটা কোন একটা ফন্টের কালার চেঞ্জ করতে হলে কি করতে হয়? শুধু কালার দিতে হয় না, তো আমি কালার দিয়ে দিলাম হোয়াইট। এবার কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ প্যাডিং, হ্যালো প্যাডিং। তাহলে এবার আমাদের টার্গেট হচ্ছে এই লেখাটাকে আমরা এই মাঝখানে নিয়ে আসবো। এই লেখাটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমাকে প্যাডিং অ্যাপ্লাই করতে হবে, কেমন? সো তাহলে আমি যদি এটাকে নিচে নামাতে চাই তাহলে প্যাডিং উপরে দেওয়া লাগবে না, প্যাডিং টপ। তাহলে দেখেন যে প্যাডিং টপ কত, সাপোজ দিলাম 100 পিক্সেল, সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন লেখাটাই কিন্তু আমার নিচে নামলো, বাট আরেকটা জিনিস সাথে হচ্ছে, তাই না? সেটাই কি এই ডিভের সাইজটা বড় হয়ে যাচ্ছে না, আর মার্জিন কাজ করে কোথায়, বাইরে। তো সেল টু সেল, কারণ ধরেন এখানে যদি আরেকটা এলিমেন্ট থাকতো তাহলে সেটা একটা কথা বলা হয়েছিল না, বা ধরেন এটার ওয়াইড যদি আমি যখন আমরা কোন একটা এলিমেন্টের মধ্যে হাইট দেই অথবা ওয়াইড দেই, হাইট এবং ওয়াইডের সাথে আরো দুটো জিনিস থাকে, সেটার নাম কি বলেন? মার্জিন এন্ড প্যাডিং হয় নাই, তাও হয় নাই। বর্ডার এবং প্যাডিং, তাই না? ওই যে আমরা এখানে দেখতেছিলাম না, মার্জিন প্যাডিং দিয়ে মাঝখানে আনতে গেলে ডিভের সাইজটা বড় হয়ে যাচ্ছিল। কারণ কি, যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে হাইট অথবা ওয়াইড দেওয়া হয়, সেই হাইট এবং ওয়াইডের সাথে দুইটা জিনিস এক্সট্রা থাকে, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে প্যাডিং। হাইট এবং ওয়াইডের সাথে দুইটা জিনিস ইনক্লুড থাকে। তার মানে আমি যখন হাইট দিচ্ছি 200 পিক্সেল, তার মানে কি 200 পিক্সেলের মধ্যে কি আছে, হাইটও আছে এবং ওয়াইডও আছে, হাইট আছে, বর্ডার আছে এবং প্যাডিংও আছে। বাট সেটা তখন সে দেখাতে পারে না, যখন আমি তার মধ্যে প্যাডিং অথবা বর্ডার দিব তখন সে সেটা শো করবে, কেমন? সেই কারণে আমরা যখন এই কলটার মধ্যে কি আছে বলেন তো, ওয়াইড আছে না? তাহলে আমি যে এই এখানে যে ওয়াইডটা দেওয়া হয়েছে এই ক্লাসের মধ্যে এবং এই ক্লাসটা এখানে কল করা হয়েছে, তাহলে এখানে যে ওয়াইডটা দেওয়া হচ্ছে এর মধ্যে কি প্যাডিং এবং বর্ডার আছে না নাই? আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে বর্ডার না দেই, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই,
ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, চলে আসছে না? তো আসে নাই কেন? তখন আসছিল না কেন? কারণ কি? বর্ডার ছিল। কারণ হচ্ছে আমরা জানি যে হাইট এবং ওয়াইটের সাথে বর্ডার এবং প্যাডিং থাকে, সো এখানে ওয়াইটও দেওয়া হয়েছে, এবার হাইটও দেওয়া হয়েছে, তার মানে কি প্যাডিং এবং বর্ডার কি ডবল ডবল আছে। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি রিলোড দিচ্ছিলাম তখন কিন্তু তারা নিচে নিচে আসতেছিল। তাহলে এখানে টোটাল ওয়াইট হচ্ছে আমার কত? 100%। তাহলে এখন কি 100% এর বেশি হয়ে গেছে না? কারণ ওই যে বর্ডারটা পেয়ে গেছে, প্যাডিংটাও পেয়ে গেছে। এখন কত হয়েছে? এদিকে 1, এইদিকে 1, এখানে 1, এখানে 1, কত হয়েছে? 104, তাই না? 100% প্লাস 4 পিক্সেল টোটাল ওয়াইডটা হয়ে গেছে। এখন এই জন্য কি করতে হবে? হাইট এবং ওয়াইড থেকে যদি আমি বর্ডার এবং প্যাডিংটা বাদ দিতে চাই তাহলে কি করতে হবে? বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, এটা দিতে হয় না নাকি? কেউ বাসায় যে এগুলো আর দেখেন নাই, হুদাহুদি ভিডিওটা নিয়ে যান। এই দেখেন এখানে কত সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এটাকে আমি নোটপ্যাড ওপেন করব কিভাবে? এই যে পাইছি, মাশাআল্লাহ। এই যে দেখতে পাইতেছেন, এই যে বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, এটা কেন দেওয়া হয়েছিল? জানো এই যে প্যাডিং লেফট প্যাডিং টপ দিলে ডিবের সাইজটা বড় হয়ে না যায়, তাই না? এবার মনে করেন আমরা যদি এখানে বর্ডার থাকবে, সমস্যা নাই, এখানে যদি বলে দেই বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, সেম ভাবে এটা কোথায় দিতে হবে? নিচেরটা দেওয়া লাগবে। এবার যদি ব্রাউজারে যাই আর রিলোড দেই, এবার কিন্তু পাশাপাশি বসে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই হাইট এবং ওয়াইটের সাথে আমি যখন এই ডিবের মধ্যে হাইট এবং ওয়াইট দিচ্ছিলাম, হাইট এবং ওয়াইট তো পাচ্ছিলই, পাশাপাশি বর্ডার এবং প্যাডিং পাচ্ছিল। সো এক্ষেত্রে তো আমি এখনো প্যাডিং দেই নাই, আমি কি দিচ্ছিলাম? বর্ডার। যার ফলে কি হয়ে গেছিল? ডিবের হাইট ওয়াইটটা বেড়ে যাচ্ছিল, তাই না? এই কারণে কিন্তু এরকম প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তাহলে এভাবে কি করতে হবে? এখন আমি যদি এভাবে আবার করতে চাই তাহলে এবারে কত লাগবে? 12 লাগবে, তাই না? এরপরেরটায় দেখেন আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি একটু করে অনেক সহজ কিছু কাজ করে দিব। 12 এবং সব জায়গায় কি লাগবে? প্রত্যেকটা ডিবের মধ্যে বক্স সাইজিং লাগবে না? তো যখন কোনো একটা প্রপার্টি সকল এলিমেন্টের মধ্যে লাগবে, এখন শুধু কি এই ডিবের মধ্যে আমি যখন হাইট দিব ওয়াইড দিব তখন কি হাইট ওয়াইডের সাথে বর্ডার প্যাডিং পাবে নাকি সকল এলিমেন্টের মধ্যে পাবে বলেন তো? ধরেন আমি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিলাম, তার হাইট দিলাম ওয়াইড দিলাম, ওখানে কি বর্ডার এবং প্যাডিং পাবে না পাবে না? হাইট এবং ওয়াইডের সাথে পাবে, সকল এলিমেন্টের মধ্যে তো পাবে, শুধুমাত্র তো ডিবের মধ্যে না। তাহলে আমি কি করব? যত এলিমেন্ট নিব আমি চাচ্ছি সবার মধ্য থেকেই হাইট এবং ওয়াইডের সাথে যে বর্ডার এবং প্যাডিং আছে সেটা বাদ দিয়ে দিব। তাহলে কি করতে হবে? সকল এলিমেন্টের মধ্যে এটা দিয়ে দিতে হবে না? সো এখন যখন কোনো একটা প্রপার্টি, দেখেন এখানে আমি হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল, এই যে চলে আসছে মেনু। তাহলে সকল এলিমেন্টের মধ্যেই আমি যদি কোনো একটা প্রপার্টি দিতে চাই, লাইক বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, তাহলে কি করতে হবে? আমি মনে করেন এগুলো মুছে দিলাম, আবার আর কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে কি করতে হবে? যখন কোনো একটা প্রপার্টি HTML এর সকল এলিমেন্টের মধ্যে দিবেন তখন যে সিলেক্টরটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে কি? অল। এবার এখানে আমি যা লিখে দিব এটা কে পাবে? এই ক্লাসটা, এই প্রপার্টিটা এই ফাইলের মধ্যে লেখা আছে। এই ফাইলটা যে HTML ফাইলের সাথে কানেক্টেড থাকবে, ওই HTML ফাইলে আপনি যত HTML এলিমেন্ট ইউজ করেন সবার মধ্য থেকে হাইট এবং ওয়াইড থেকে কাকে বাদ দিয়ে দিবে? বর্ডার এবং প্যাডিং। আমার কথাটা কি বুঝতে পারছি? এই জন্য এই কথাটা সবাই লিখে দেন সবার উপরে, তাহলে কি করতে হবে না? সবার মধ্যে যে লিখতে হবে না। এক লাইনে লিখলাম, সবাই কি পেয়ে যাবে। বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন এবার ঠিক হয়ে গেছে না? আমার কিন্তু HTML ফাইলের মধ্যে কোথাও কি বক্স সাইজিং দেওয়া আছে? নাই কিন্তু, বাট আমি কোথায় দিয়ে দিলাম? CSS ফাইলের মধ্যে। ঠিক আছে,
আপনারা HTML এর ফাইলটা এখনো করেন না, কারণ এখানে আরো অনেক ভুল আছে, মানে এভাবে আমরা করব না, হ্যাঁ। বাট CSS ফাইলে যা লিখছে এগুলো ঠিকঠাক মতো লেখেন, কারণ এগুলো লাগবেই। ওকে, সো বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স করে দিলাম। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, যখন ওয়াইড অথবা হাইট দেওয়া হচ্ছে কোনো একটা ক্লাসের থ্রুতে কোনো একটা HTML এলিমেন্টে, তখন ওই হাইট এবং ওয়াইডের সাথে যে বর্ডার এবং প্যাডিং থাকে সেটাকে কি করে দেওয়া হলো, রিমুভ করে দেওয়া হলো, বাদ দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু কাজ হচ্ছে, তাই না? ফাইন। এখন দেখেন, আমি যে এই যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যতগুলো কলাম আমার কাছে আছে, 12টা কলাম আছে, এই 12টা কলাম দিয়ে কি আমি স্ট্রাকচার তৈরি করব না? এই 12টা কলামই তো কোনো না কোনো একটা ডিপের মধ্যে যাবে, আর ডিপটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট না? তাহলে ব্লক লেভেল এলিমেন্টের ওয়াইড যতটুকুনি হোক সে কি করে, পুরো জায়গা দখল করে রাখে, তাই না? এজন্য কি হয়ে যায়, নিচে নিচে চলে আসে। ফ্লোট লেফট দিয়ে আমাদেরকে কি করতে হয়, সোজা করতে হয়, তাই না? ফ্লোট লেফট দিয়ে সোজা করতে হয়। তাহলে এই ফ্লোট লেফটটা আমাকে এখানে আমি প্রত্যেকটা এভাবে দিয়ে দিব, এভাবে না, এভাবে না দিয়ে দিয়ে আমি কি করতে পারি, মনে করেন এখানেও ফ্লোট লেফট দিলাম না, এখানেও দিলাম না, এখানেও দিলাম না, সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এই দেখেন বক্স সাইজিং দেওয়ার পরও কিন্তু কাজ হচ্ছে না এবার। তাহলে কি করতে হবে, ফ্লোট লেফট দেওয়ার আগে আমি যদি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এভাবে ফ্লোট লেফট দিয়ে দেই, তাহলে কিন্তু কি হবে, কাজ হবে না? কাজ হবে কিন্তু। সো আমি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এভাবে ফ্লোট লেফট দিয়ে দিতে পারি, আপনারা দিয়েন না, কারণ এভাবে আমরা করব না, দিয়ে দিতে পারি। এবার দেখেন কাজ করবে, এই যে কাজ করতেছে, হ্যাঁ এবার কাজ করবে কিন্তু, ঠিক আছে। এখন যখন কোনো একটা CSS এর প্রপার্টি আপনি কিছু কিছু ম্যাক্সিমাম মানে একই জাতীয় কিছু ক্লাসে দিবেন, দেখেন তো এখান থেকে শুরু করে এই সবগুলো ক্লাসের মধ্যে আমি একটা প্রপার্টি দিচ্ছি না, বাট এর মধ্যে তো আর দিচ্ছি না। তার মানে কোনো একটা প্রপার্টি আপনি যখন নির্দিষ্ট কিছু ক্লাসের জন্য দিবেন, তো বারবার ওই ক্লাসে না দিয়ে আমরা চাইলে অন্যভাবে দিতে পারি। তার জন্য একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা কি? না, এটা তো আগেরটা ছিল। ধরেন আপনি কোনো একটা প্রপার্টি, CSS এর কোনো একটা প্রপার্টি আপনি 5টা CSS এর ক্লাসকে দিতে যাচ্ছেন, তাহলে আপনি সেটা কিভাবে দিবেন? তো তার জন্য প্রথমে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর লিখতে হবে ক্লাস, এরপর লিখতে হবে স্টার, এরপরে সমান সমান, এরপর একটা স্ট্রিং সাইন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে মনে করেন আমি ফ্লোট লেফট দিয়ে দিলাম, এই সবগুলোর মধ্যে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন এই যে কোলন সাইনটা আছে না, এইটার মধ্যে আমাকে লিখে দিতে হবে ওই যে আমি যে 10টা ক্লাসের মধ্যে দিতে যাচ্ছি, ওই 10টা ক্লাসের মধ্যে কমন আছে এমন কিছু একটা আমাকে এখানে দিতে হবে। এবার বলেন তো, তাহলে এই সবগুলো ক্লাসের জন্য আমি এই প্রপার্টিটা দিতে যাচ্ছি, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? হ্যাঁ, ওয়াইড বলছিলেন কারা কারা, কেন বলছিলেন বলেন, আর কল বলছেন কারা কারা, কেন কল বলছেন সেটাও বলেন। তাই না? ওয়াইড বলছিলেন কেন? ওয়াইড তো প্রপার্টি। আমি কি বলছি, আমি বলছি এটাও তো একটা প্রপার্টি। এই প্রপার্টিটা আমি 12টা ক্লাসকে দিতে চাচ্ছি। কোন 12টা ক্লাস? এই 12টা ক্লাস। তাহলে এইখানে এই 12টা ক্লাসের মধ্যেই কমন আছে এমন একটা কিছু এখানে লিখতে হবে। তাহলে কি লিখবো? COL লিখলে হবে, বা শুধু C লিখলেও হবে, বা CO লিখলেও হবে, ঠিক আছে। বাট এখন আমাকে এমন ভাবে লিখতে হবে, ধরেন আমি আরেকটা ক্লাস লিখলাম এখানে ডট কলাম, এরকম একটা ক্লাস লিখলাম এখানে। এখন আমার কথা হচ্ছে ফ্লোট লেফট প্রপার্টিটা কোথায় কোথায় পাচ্ছে, যে সমস্ত ক্লাসের মধ্যে CO পাবে, এর মধ্যে কি CO আছে? তাহলে কিন্তু এর মধ্যে কি পেয়ে যাবে, পেয়ে যাবে। সো আমাকে এমন ভাবে লিখতে হবে যেন এর মধ্যেই থাকে। তাহলে কি লিখবো? COL হাইফেন, এটা যদি দেই এরকম, কিন্তু আর কোনোটা নাও হতে পারে, বুঝলেন না? আপনাকে ম্যাক্সিমামটা খুঁজে বের করতে হবে, এখানে কিন্তু কিছুটা বুদ্ধি খাটাইতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মিলার সম্ভাবনাটা কম হবে, হ্যাঁ। সো কল হাইফেন দিয়ে দিলাম, এখানে কি দিয়ে দিলাম? ফ্লোট লেফট। এবার ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে তো প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা কি দেওয়া লাগবে? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে না?
এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি বর্ডার ইউজ করব। বর্ডার দিলেও তো বোঝা যাচ্ছে যে কতটুকু জায়গা জুড়ে আছে, তাই না? তাহলে আমি এই লেআউট করার জন্য যে ক্লাসগুলো ইউজ করব, লেআউট করার জন্য আমি কি এই ক্লাসগুলো ইউজ করতেছি না? তাহলে এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি কি দিতে পারি? বর্ডার, এই বর্ডার প্রপার্টিটা দিয়ে দিতে পারি না? তাহলে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি বর্ডার প্রপার্টি দিয়ে দিতে পারি। আবার সেটা না দিয়ে কি করা যেতে পারে বলেন তো? নিচে ক্লাসে এখান দিয়ে দিলে হবে না? এখান দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে, একই কথা না? তো এখানে বারবার না লিখে এখানে কি লিখলাম? একবার লিখলে কিন্তু হয়ে গেল। বোঝা যাচ্ছে কি আমার কথাটা? তো এবার দিয়ে দিলাম। তাহলে এবার দেখেন, এবার কিন্তু আমার HTML ফাইলে শুধু কি আছে? শুধু হাইটটা আছে, তাই না? কারণ হাইটটা কি ডাইনামিক করা যাবে? হাইট তো ডাইনামিক করা যাবে না, কারণ একটা এলিমেন্টের হাইট কি হবে? এক এক রকম হবে। ঠিক আছে, এবার যদি আমরা রিলোড দিই, দেখেন আমাদের লেআউটের কোনো চেঞ্জ হয় নাই। সো আপনাদের এই CSS ফাইলটাকে এভাবে আপডেট করে ফেলেন। এটা লিখছেন আপনারা, এটা একটু লিখে ফেলেন। ওকে, তো আশা করি আমাদের লেখা শেষ, তাই না? তাহলে এভাবে কিন্তু আমি ফ্লোট লেফট দিয়ে কাজটা করতে পারতেছি, কেমন? তাহলে এবার পুরো লেআউটটা করে ফেলেন তো। এই পুরো লেআউটটা এবার করে ফেলেন। আমার তো এখানে আর কিছু লাগবে না, CSS ফাইলে আর কিছু লাগবে? সব তো করেই ফেললাম। এবার শুধু HTML ফাইলে এসে কি করব? আবার ডিভ আর শুধু কি বলে দিতে হবে? হাইটটা বলে দিতে হবে, কলের সাথে সাথে হাইটটা বলে দিতে হবে। এবার পুরো লেয়ারটা করে ফেলেন তো। হয়ে গেছে না? অনেক সহজ না বলেন? হ্যাঁ, অনেক সহজ। তাহলে বলেন লেআউট করে এবার কি 1-2 ব্যাপার না? সো এভাবে আমরা লেআউট করব এখন থেকে। তাহলে এরপরে কি করতে হবে? এরপরে আরেকটা ডিপ নেব। এখানে কি করব? কল কত হবে? 2 কল হবে 2। তারপর হাইট একটু পারবে না? হাইট ধরেন 600 দিয়ে দিলাম। এরপরে কত হবে? 8। এরপরে 282, তাই না? এবার চেক করি, এই দেখেন
এরপরেরটা কত লাগবে? 40। লেআউট হয়ে গেছে না? ঠিক আছে, আমরা এভাবে লেআউট করব। এখনো পুরোপুরি হয় নাই, এখানেও কিছু এরর আছে, আরো কাস্টমাইজ করে নিয়ে আসতে হবে। বাট এতটুকুন কয়জন করতে পারেন না, একটু দেখতে যাচ্ছিলাম। কারণ এটা কিন্তু কানার ভাই অন্ধও পারবে, তাই না? বুঝছেন নি? হয়েছে আপনার? দেখি একটু কয়জন পারছেন। আপনার তো আবার সত্য কথা বলেন না, মিথ্যে কথা দাঁড় করে চলে যায়। এই দেখছেন আপনার কি অবস্থা? একটু বাকি আছে। এদের দুজনের কি অবস্থা? আপনারা তো পারেন, আপনাদের দুজনে আপনি বুঝতে পারছেন বিষয়টা? কাজ করতেছে। আপনারা একটু পারবেন? সামনে মাত্র লাগবে 20 টা। আপনার তাহলে কিন্তু আপনারা না কি সমস্যা? ঠিক আছে। যেহেতু অন্য কিছু নাই এইটা পাত্র এইখানে তো সব election now election পারবেন না? এই জায়গায় টাইটেল
গন্ডগোল আছে কিন্তু দেখেন ছোট্ট একটা কাজ করলে কিন্তু মারাত্মক রকম গন্ডগোল লেগে যাবে। মানে আমরা যে প্রসেসে কাজটা করছি এটা কিন্তু এখনো 100% কমপ্লিট হয় নাই। দেখেন একটা ছোট্ট একটা বাগ দেখাই, খেয়াল করেন। আমি যখন এখানে ধরেন এরকম করে ফেললাম, কোনো কারণে আমার এখানে লাগবে 3, এখানে লাগবে ধরেন এখানে কত দিয়েছি 2 না, এখানে 2, এখানে লাগবে ধরেন 7, কত 9, বাকি 3 আমার ফাঁকা থাকবে এখানে আপাতত। আর নিচে থাকবে হচ্ছে 3 3 করে 3 4 12। তাহলে মনে করেন উপরে দিলাম 2, এখানে দিলাম কত 7। এবার যদি রিলোড দেই এই যে 2 7 ঠিক আছে না। এবার এখানে মনে করেন আমার পার্ট হবে 4টা, তাহলে কত করে কলাম নিতে হবে 3 করে 3 4 12। তাহলে মনে করেন এখানে 12 না দিয়ে এখানে আমি 3 দিলাম, 1 2 3 4। এবার কি 4টে মিলে কত হবে 12 হবে না। অর্থাৎ এই রোটা কি আমি এক ভাবে ভাগ না করে কয় ভাগে ভাগ করলাম 4 ভাগে। রিলোড দেই, কি হয়ে গেছে উপরে ফাঁকা পাইছে উপরে ঢুকে গেছে। যেখানে ফাঁকা পাবো সেখানে ঢুকে চলে যাবে। এটা তো হবে না, আমি তো এটাকে নিচে রাখবো, এটাকে উপরে রাখবো। ওভারফ্লো আবার ঠিক আছে, ওভারফ্লো ইন্টেন করবেন কেন? আচ্ছা দেখেন, তো আমরা এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমাকে এভাবে আমি জাস্ট ডিপের পরে ডিপ বসিয়ে এসে কাজ করব না, আমাকে আরেকটা ক্লাস লিখতে হবে। এখানে আরেকটা ক্লাস লেখেন ডট রো কোলন আফটার। ওকে, নাও দেখেন কিভাবে কাজটা হচ্ছে। সো এখানে আমি একটা সুডো এলিমেন্ট লিখলাম আফটার, এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। সো রো কোলন আফটার, এখানে বলা হচ্ছে কন্টেন্টটা হয়ে যাবে এমটি। এই সুডো এলিমেন্টটা কখন কাজ হবে বেসিক্যালি, আমি যদি কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে এই রো ক্লাসটা কল করি, আমি যদি কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে এই রো ক্লাসটা কল করা হয়, তাহলে এই প্রপার্টিগুলো কখন অ্যাপ্লাই হবে, রোটা শেষ হওয়ার পর। আফটার মানে কি পরে। আমার কথা কেমন বুঝতে পারছি? ধরেন আমি এখানে ডিপের মধ্যে একটা ক্লাস কল করলাম রো, আর ও ডাব্লিউ, রো ক্লাসটা কল করলাম। এবার এই রো ক্লাসটা যখন কল করা হচ্ছে, এই রো ক্লাসের মধ্যে এভাবে একটা সুডো এলিমেন্টের মাধ্যমে এই 3টা প্রপার্টি এখানে লেখা হচ্ছে। তাহলে এই 3টা প্রপার্টি কোথায় কাজ হবে? এখানে যে রোটা ইউজ করছে এই এলিমেন্টের মধ্যে না, এখানে কাজ হবে, এখানে কাজ হবে। সো কি হবে, কন্টেন্টটা হয়ে যাবে এমটি। অর্থাৎ যখন নতুন একটা রো শেষ হবে তখন কন্টেন্টটা কি করে দিবে, সে ব্ল্যাঙ্ক করে দিবে, এমটি করে দিবে, কন্টেন্ট ফাঁকা করে দিলাম না। হ্যালো, বলতেছিলাম যে যখন রো ক্লাসটা কোনো একটা এলিমেন্টের মধ্যে কল করব, এর রো কোলন আফটার এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। এর মাধ্যমে যখন আমি এই প্রপার্টিগুলো কল করা হচ্ছে কোনো একটা ক্লাসের মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে, তখন এই ক্লাস এই এলিমেন্টের শেষ হওয়ার পর রো কোলন আফটার এরপরে কি হবে, কন্টেন্টটা হয়ে যাবে এমটি, ক্লিয়ার করে দিবে বোথ। এর মানে হচ্ছে এই এলিমেন্টের সাথে আর এই এলিমেন্টটা কি হয়ে যাবে, আলাদা, দুইটা আলাদা, এর সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। এবং এদের বিহেভিয়ারটা কিরকম হবে, ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্টের মতো। ধরেন আমি একটা ইনলাইন এলিমেন্ট লিখলাম, আমরা ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য জানি। ব্লক লেভেল এলিমেন্ট কি করে, কন্টেন্ট যতটুকুন সে জায়গাটুকুন রেখে বাকি জায়গাটুকুন ছেড়ে দেয়, তাই না? পুরো জায়গাটা ধরে রাখে। আর ব্লক আর ইনলাইন এলিমেন্ট কি করে, যতটুকুন কন্টেন্ট ততটুকুন জায়গা।
আমি চাইলে ডিসপ্লে ব্লক দিয়ে কোনো একটা ব্লক লেভেল এলিমেন্ট ইনলাইন এলিমেন্টকেও কি করতে পারি, ব্লক করে দিতে পারি। মানে তার কন্টেন্ট যতটুকুনি হোক সে কি হবে, পুরো জায়গাটা ব্লক করে রাখবে, ঠিক আছে। সো এজন্য এরপরের এলিমেন্টটা রো যখন শেষ হবে তারপরের এলিমেন্টটা কিভাবে কাজ করবে, ডিসপ্লে ব্লকের মতো কাজ করবে। এখন আমরা এই কন্টেন্টটা এভাবে লিখে দিলাম। এবার খেয়াল করেন, এবার HTML ফাইলে এসে আমরা যদি এখানে এই যে প্রত্যেকটা সেকশনকে, এটা কি একটা পার্ট ছিল না, এটা একটা পার্ট ছিল, এটা একটা পার্ট, এটার একটা পার্ট, তাই না? তাহলে প্রত্যেকটা পার্টকে কি করে দিব, রো দিয়ে র‍্যাপ করে দিব। এবার মনে করেন 2 7 মিলে একটা পার্ট ছিল, এবার এটা কি আরেকটা পার্ট ছিল না, প্রথমে ছিল 12, এরপরে কত 3 3 3 3, এটা কত, এটা আরেকটা সেকশন না। এবার প্রত্যেকটা সেকশনকে আপনি কি করবেন, র‍্যাপ করে দিবেন কি দিয়ে, রো দিয়ে, ঠিক আছে। ডিপ তো নিতেই হবে, একটা ডিপ নিয়ে নিলাম, ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। প্রত্যেকটা কলামকে আপনি কি দিয়ে র‍্যাপ করে দিবেন, রো দিয়ে, ক্লাস রো। আবার সেম ভাবে এখানেও কি হবে, সবার শেষে যে ফুটার আছে এটাকেও কি করে দিব, প্রত্যেকটা কলামকে আপনি র‍্যাপ করে রাখবেন কি দিয়ে, একটা রো দিয়ে। রো দিয়ে র‍্যাপ করে রাখলাম, ঠিক আছে। হ্যাঁ দেখতে পাওয়া যায় না, আরো বড় করে দিব, উপরে এভাবে, এবার দেখা যাচ্ছে, আচ্ছা ফাইন। দেখ বলে দাও তো, আমি তো আসলে বুঝি না বেশি, আমি হেল্প করতে। হ্যাঁ হ্যাঁ, এই দেখ প্রত্যেকটা কলামকে কি করা হচ্ছে, একটা ডিপ দিয়ে রো করে র‍্যাপ করে দেওয়া হচ্ছে, সেখানে ক্লাস দেওয়া হচ্ছে কি, রো। এবার এভাবে করার পর দেখেন তো আমার কাজ কি হয়, দেখেন এবার এখানে ফাঁকা থাকলো, এটা কি উপরে যাচ্ছে না, আর যাবে না। এবার রোটাকে আপনি ব্লক করে ফেলছেন, এখানে 2 থাকার 1 থাকার 5 থাক। এখন এরকম যদি হয়, এবার কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, হ্যাঁ হ্যাঁ এখানে তো আমার ভুল হয়েছে, তাই না? যেটা এই রোতে আমার একটা কলাম ফাঁকা আছে, এটাকে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই জন্য অবশ্যই যখন কোনো কলাম নেবেন তখন কলামটাকে কি দিয়ে র‍্যাপ করে রাখতে হবে, রো দিয়ে, ঠিক আছে। এখন আপনারা যখন গ্রিড সিস্টেম দিয়ে কোনো লেআউট করবেন, এখান থেকে এই পর্যন্ত যতগুলো লেখা হয়েছে এতটুকুন সবার জন্য ফিক্সড সেম। শুধুমাত্র আপনি যদি বর্ডার না দিতে চান তাহলে এখান থেকে বর্ডারটা তুলে দিবেন। আপনাকে প্রত্যেকটা ইয়ার জন্য ডিপের জন্য আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে, আপনি যদি বর্ডার না দিতে চান। আর যদি চান যে না বর্ডার দিব, তাহলে এবার বর্ডার দিয়ে দিলে হয়ে যাবে। বোঝা যাচ্ছে আমার কথা? সো এইভাবে আমরা কিন্তু কাজটা করতে পারলাম।
আমরা চাইলে কি উপরে আরেকটা রো অ্যাড করতে পারবো? পারবো। কলাম এখানে খালি আছে। হ্যাঁ কত পারবো বলেন তো? 3 7 2 9 আর 3 12, সর্বোচ্চ 12টা পারবেন। তাহলে কি করতে হবে এখানে? এখানে এসে আবার আরেকটা ডিপ নিয়ে নেন, এখানে কত দিবেন? 3 7 3 10 2 কত? 12। এই যে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এভাবে লেআউটটা প্রয়োজন করতে পারেন নাই, সবাই পারছেন তাই না? তো আমরা এই লেআউটের মধ্যে এবার কন্টেন্ট গুলো বসাবো আর কি। হ্যাঁ, কন্টেন্ট গুলো বসাবো। তো একটু খেয়াল করেন, আমি জাস্ট আরেকটা লেআউট দেবো, এই লেআউটটা করবেন। সিএসএস ফাইল এটাই রাখতে পারেন, এইচটিএমএল ফাইলটা কি করবেন? এইচটিএমএল ফাইল নতুন একটা নেবেন। এখানে আরেকটু খেয়াল করেন যে কখনোই যেটা করতে হয় না সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের মধ্যে সিএসএস এভাবে লিখতে হয় না এলিমেন্টের মধ্যে। তাহলে আমরা কি করব? এখানে এগুলো দিব না, আমরা এখানে এগুলো সব কেটে দিলাম। দেখেন এগুলো সব কেটে দিলাম। কখনোই ডিরেক্ট এইচটিএমএল, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। এইচটিএমএল এলিমেন্টের মধ্যে ডিরেক্ট এভাবে দিতে হয় না, তাহলে কিন্তু আপনার কাজটা এসইও ফ্রেন্ডলি হবে না, ঠিক আছে? সার্চ ইঞ্জিন এটা মার খেয়ে যাবে, রাইট। তাহলে এগুলোর জন্য আমরা কি করব? আমরা তো লেআউট দেখেই বলতে পারবো যে কতগুলো পোরশন আমাদের হবে, তাই না? কতগুলো পোরশন আমাদের হবে, এখন মানে কতগুলো পার্ট হবে। এখন এই লেআউটটার জন্য যেটা ছিল আর কি আমাদের এখানে, দেখেন এই লেআউটটার জন্য পার্ট কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা। একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে মেনু, আরেকটা কন্টেন্ট, আরেকটা কি ফুটার। হেডার, মেনু, কন্টেন্ট, ফুটার। আমি যদি রিলোড দিই দেখেন এখন কিন্তু কিছুই নাই, এখানে কি এগুলো কি সব বর্ডার। তাহলে এবার সিএসএস ফাইলে এসে আমরা কি করব? ধরেন 4টা ক্লাস করে নিই না, সমস্যা কি? ডট হেডার হাইট, হেডার হাইট আমি বলে দিলাম হাইট কত দিয়েছিলাম? 200 পিক্সেল। তাহলে এখানে 200 পিক্সেল দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে কি করতে হবে? মেনু হাইট পঞ্চাশ, কন্টেন্টের জন্য 600, কন্টেন্ট হাইট। এরপরে কি আসবে? ফুটার হাইট, ফুটার হাইট, ফুটার হাইট হবে কত? 40। আমি এভাবে 4টা ক্লাস করে নিলাম। তাহলে আমার জন্য সহজ হলো না বিষয়টা আরো? এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, এবার কি করতে হবে? এই ক্লাসগুলোকে কল করতে হবে না? কোথায় কল করব বলেন তো? এই যে রোর মধ্যে করতে পারে, রোর মধ্যে করব, আমরা কলামের মধ্যে করে দিব। হ্যাঁ, কলামের মধ্যে দিয়ে দিবেন। রোর মধ্যে দিয়ে দিলেও হবে, রোর মধ্যে দিয়ে দিলে একটা রোর মধ্যে একবারই হয়ে যাচ্ছে, তাই না? রাইট, একবার দিয়ে দিলে যাবে। কলামের মধ্যে দিতে পারেন কন্টেন্ট হাইট, এখানে দিবেন ফুটার হাইট। এবার চেক করি, দেখেন কি হয়েছে? হয়েছে কিন্তু, বাট কি কাজ হয়েছে পুরোপুরি? এজন্য কি করতে হবে? প্রত্যেকটা হাইটে আমাকে কলামের মধ্যে দিতে হবে। রোর মধ্যে দিলে হচ্ছে না, কলামের মধ্যে দিয়ে দিলাম।
আছে? এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার কিন্তু হয়ে গেছে, তাই না? তো কাজ করতেছে। শুধুমাত্র এই কাজটা ঠিক আছে। ইনলাইন সিএসএস ছিল, সিএসএস কলাম কত হবে বলুন তো? এটা কত? 12। এটা 336 এটা 4 এটা 12 করেন্ট লেয়ারটা HTML ফাইলের মতন নেবেন, CSS ফাইলটা যা ছিল তাই হলে হবে, সমস্যা নেই। এজ ইউজুয়াল আগেরটা হলেই হবে। মানে নিয়ে আসলে কিন্তু হয়ে যায়। ওই সিএসএস এর ওই পেজটা এই পেজে লিংক করে দিলে হবে।
তো পাঁচটা ওটা তো ডান দিকে নিতে হবে, বাম দিকে কি মানে তো দেখেন। ওইটা বুঝতে পারছে ভালো, বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এদিকে আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে ক্লাসটা যারা আসে না তারা কিন্তু ঠকবে, একটু পর আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন। যে ভাগ করে দিলাম লিখে দিবেন মেনু করে গেছে এরপরে কন্টেন্ট ফুটার না তৈরি করে না ফুটার নাম দিয়ে একসাথে দিব দুই ফুটার মানে যেটা দিব সেটাই
স্যার হয়ে গেছে তো সবাই? হয়ে গেছে? ফাইন। তাহলে এবার আমরা একটা ইমেজ বসাই তো লোগো পজিশনে। দেখেন ইমেজ বসাতে যান তখন দেখবেন একটা গন্ডগোল লাগবে এবং সেটাকে আমরা ইমেজটা রেসপন্সিভ কিভাবে করে সেই বিষয়টা কিন্তু প্র্যাকটিস করবো এখন। Image estimator. না, নতুন ট্যাগ। এই যে এটা, আচ্ছা আমি নতুনটা করে ফেলি। হ্যাঁ, টপাটপ ফাইন। তো আমি বডির মধ্যে যা ছিল সব ডিলিট করে দিলাম। এখানে এসে প্রথমে আমাকে শুধু কি করতে হবে, হাইট গুলোতে অ্যাডজাস্ট করতে হবে, তাই না? প্রথমে কি আছে, মেনু। মেনু হাইট তো আছে, হেডার হাইট কত? 200, ঠিক আছে। কন্টেন্ট হাইট যা আছে তাই, শুধু একটা অ্যাড করতে হবে, সেটা কি বলেন? বিগ ফুটার হাইট, রাইট। সো বিগ ফুটার হাইট কত বলে দেওয়া যায়? 250। দ্যাটস ইট। সো প্রথমে আমি একটা বডির মধ্যে ডিপ নিলাম, এখানে ক্লাস কল করব কি? র‍্যাপার, সরি রো। হ্যাঁ, রো। রোর মধ্যে এখানে আমরা একটা ক্লাস নিব, কল 12, আর দিব হচ্ছে মেনু হাইট। এবার আরেকটা রো নিলাম, এখানে কত দিব? 3। হেডার হাইট 336, ঠিক আছে। এবার নিতে হবে কি, দুইটা লাগবে, তাই না? একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2। এখানে নিব কন্টেন্ট হাইট। কন্টেন্ট হাইট নিয়ে নেওয়া হচ্ছে। এবার চেক করি, এই দেখেন এতটুকু কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বিগ ফুটার হাইট লাগবে। সো বিগ ফুটার হাইটের জন্য আমি এভাবে লিখতে যাচ্ছি 4, বিগ ফুটার হাইট 2, 3, 12, and finally ফুটার হাইট, না ফুটার পার্টটা লাগবে আমাদের। সো 12 ফুটার হাইট। এবার চেক করি, এই যে আমাদের ফুটার চলে আসছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের তো এরকম আসছে, আমরা যদি দুই পাশ থেকে একটু চাপিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে? বা এখনো কিন্তু আমাদের লেআউটটা 100% আমরা করতে পারি নাই, যেটা করতে হবে। সো দেখেন বডির মধ্যে কি আছে? বডির মধ্যে আছে রো, রোর মধ্যে আছে কলাম, তাই না? তো আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা রোকেই আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে রাখবো। বডির মধ্যে আমার কি আছে? রো, রোর মধ্যে আছে কলাম। সো আমি প্রত্যেকটা রোকে একটা ডিপ, সবগুলো রোকে আর কি, প্রত্যেকটা রোতে তো না, সবগুলো রোকেই একটা ডিপ দিয়ে র‍্যাপ করে রাখবো। ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। হ্যাঁ, সবগুলো রোকে আপনি একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেন। এবার ডিপের মধ্যে আমরা ক্লাস নিব হচ্ছে র‍্যাপার। ক্লাস নেব র‍্যাপার। এবার র‍্যাপার ক্লাসের জন্য আমরা প্রপার্টি সেট করব। স্টাইল শীটে আসলাম, ডট র‍্যাপার, ডট র‍্যাপার। র‍্যাপারের মধ্যে এসে প্রথমে আমরা একটা ওয়াইড দিব 100%। এর একটা হাইট দিব অটো, এর একটা মার্জিন দিব অটো। র‍্যাপারের মধ্যে কি করলাম, একটা হাইট দিলাম, একটা ওয়াইড দিলাম, একটা মার্জিন দিয়ে দিলাম অটো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এবার দেখেন আমার ডিজাইনটা কিন্তু ঠিক আছে, লেআউটটা। তো বডির পরে থাকতেছে র‍্যাপার,
র্যাপারের পরে থাকতেছে কি প্রত্যেকটা সেকশনকে রিপ্রেজেন্ট করতেছে রো, এবং রোর মধ্যে আমি আমার রিকোয়ার্ড কলামগুলো দিয়ে, তাই না, লেআউটটা তৈরি করে ফেলতে পারতেছি এভাবে। এবার দেখেন কোনো চেঞ্জ কিন্তু পাবেন না, বাট আমরা চাইলে কি করতে পারবো, এবার যার সাইট আপনি করবেন সে যদি বলে যে আমার 2% কিন্তু একটু জায়গা ছেড়ে দেন, তখন কি করবেন বলেন তো? র্যাপারের ওয়াইডটা কত দিব? মনে করেন 80 দিলাম, তাহলে দেন কি হয় দেখছেন, দুই সাথে কি হয়ে গেছে, অটো কমে গেছে না? ভিজিটর যেভাবে বলবে, যদি বলে যে না 90, দেখেন পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, বলবেন যে এর জন্য আমার প্রায় 20 লাইনের মতো কোড লিখতে হয়েছে, অনেক অ্যানালাইসিস করতে হয়েছে, তো 2000 টাকা বেশি দিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? আসলে আপনি কি করছেন এটাই, সিনিয়র ডেভেলপার এগুলোই করে, আর কিছু না। ঠিক আছে, তো বলবেন যে হাই হাই আপনি কি বলতেছেন, এটা আমার বড় করতে হবে, ছোট করতে হবে, পুরো ডিজাইন বানাতে হবে, এর জন্য 3 দিন খাটা লাগবে। সো কাজ করেন তাহলে 2000 টাকা বেশি দিয়ে বুঝলেন নাই, এরকমই চলে আছে। বুদ্ধি শিখাই দিচ্ছি নাকি? হ্যাঁ, এরকমই হয়। স্যার আমরা আপনার কাছে আসলে আপনি কি তাই করবেন? আপনারা তো জানেন, আপনি তো কি বলবো। হ্যাঁ, এই জন্য দেখবেন যে কি বলে যে আপনি কখনো আমার কাছ থেকে বানাবেন বলেন, নাইস। সো জাস্ট এটা একটু ফান করলাম আর কি, বাট কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে, যখন দেখবেন ক্লায়েন্ট আপনার খুব ডিস্টার্ব করতেছে, তখন এই ধরনের কিছু করার নাই। ঠিক আছে, সো এখন ধরেন এই যে দেখেন উপরে একটু গ্যাপ আছে না, নিচে একটু গ্যাপ আছে না, এটা কিসের গ্যাপ? এটা বডির কিছু মার্জিন প্যাডিং থাকে না, শুধু বডি না, আপনি যদি রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে চান, যদিও আমাদের এই কোর্সটা ওয়েব ডিজাইন না, আমরা মানে নেক্সট ক্লাস থেকে হয়তো পিএসপি প্র্যাকটিস করব, বাট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেন একটু স্মার্ট লেআউট করতে পারেন, বা ফ্রেমওয়ার্কগুলো যখন আপনি দেখবেন, ফ্রেমওয়ার্কগুলো কিন্তু এই সিস্টেমে কাজ করে, বিট সিস্টেমে কাজ করে, বুটস্ট্র্যাপ বলেন আর যাই বলেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে না আসলে বিষয়টা কেমন। সো আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে রেসপন্সিভ ডিজাইন করতে গেলে সকল HTML এলিমেন্টের থেকে আমি যেমন যে হাইট এবং ওয়াইড থেকে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে কি করলাম, মার্জিন প্যাডিংটা বাদ দিয়ে, সরি প্যাডিং এবং বর্ডারটা বাদ দিয়ে দিলাম, সেম ভাবে আরো যদি বাদ দিয়ে দিতে হয়, একটা হচ্ছে কি সকল এলিমেন্টের কিছু মার্জিন থাকে, সকল এলিমেন্টের কিছু প্যাডিং থাকে, এগুলোকে আমি প্রথমেই 0 করে দিলাম, তাহলে কি হবে, আমি আমার ইচ্ছে মতো যখন যা দরকার সেটা নিয়ে নিয়ে কাজ করতে পারবো। এবার আমি যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন কাজটা হয়ে গেছে না? এবার কিন্তু মার্জিন প্যাডিং কি আন্ডার কন্ট্রোল, আমার কন্ট্রোলে সবকিছু আছে। কেমন? কি বাদ দিছে প্যাডিং কি বাদ দিছে বর্ডার প্যাডিং এর কি সমস্যা? ঠিক আছে, সিস্টেম তো তেমন কিছু নাই না, সিস্টেম এটা মানে এটা অপশন আছে যে কোথায় কি আচ্ছা। জায়গা নিতে এখন ধরেন আমরা এই যে এই পোরশনটা 3 এর মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসি, 3 এর মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসি, তো ইমেজ থেকে আনার পর দেখবেন কিছু প্রবলেম হবে এবং সেখান থেকে কিন্তু আমরা ইয়া করব আর কি, মানে সেটাকে ওভারকাম করব। সো আমি আমার মেশিন থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটাকে আমি নিয়ে আসলাম এখান থেকে,
এই ইমেজটাকে নিয়ে এসে আমরা আমাদের প্রজেক্টের রুট কোথায়, আজকে হচ্ছে আমাদের ডে 6 এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নেব ইমেজেস নামে, তার মধ্যে আমরা রেখে দিলাম। ঠিক আছে, ইমেজের মধ্যে আমরা এভাবে রেখে দিলাম। এখন এই ইমেজটাকে নিয়ে আসেন, তাহলে ইমেজটাকে যদি আমরা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ ইমেজটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, আইএমজিটা ইউজ করতে হবে। ওই জায়গাটা কোনটা, এই যে 3, তো এখানে আসলাম, এখানে এসে আমরা আইএমজিটা ইউজ করলাম, এর মধ্যে সোর্সের মধ্যে ইমেজের পাথটা দিয়ে দিলাম। আর ইমেজ দিলে আরেকটা অল্টার দিতে হয়, অল্টার দিয়ে দেন। এবং রিলোড দেই, খেয়াল করেন, দেখেন ইমেজটা চলে আসছে না, চলে তো আসছেই, বাট কি হয়ে গেছে, যতটা গাড়ি ততটাই আছে। কিভাবে আসছে, এরকমই তো আসছে, তাই না? এখন আমি কি করতে পারি, ইমেজে যে ইমেজটা এডিট করে হাইট ওয়েট কমায় দিতে পারি, বাট কতগুলো কমায় দিব। এখন আমাকে যেটা করতে হবে, ইমেজ আমরা চাইলে ইমেজের সাইজ বড় হোক ছোট হোক যাই হোক, আমরা বা ইমেজের ছোট হলেও বড় জায়গায় বসে যাবে, বড় হলেও ছোট জায়গায় বসে যাবে, এই ধরনের কিছু কাজ করতে পারি। তো তার জন্য দেখেন ইমেজ কিভাবে রেসপন্সিভ করব, আমরা একটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ আইএমজি নামে একটা ক্লাস নিলাম। আইএমজি নামের ওই ইমেজের মধ্যে একটা ক্লাস নেন আইএমজি, কেমন? হ্যালো, সালাম। হ্যাঁ, ভালো আছি, ভালো আছেন? বল। সাইজ দেওয়া হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, কয়টায়? লারাবেল কিছু কোনো কিছু করতে হবে, এটা ওই জাস্ট কনসেপচুয়াল আর কি, ওই কিছু সাধারণ জ্ঞান আছে, কিছু ইংলিশ আসতে পারে, ম্যাথ আসতে পারে, এগুলো আর কি কনসেপচুয়াল কোশ্চেন। হ্যাঁ হয়তো অনলাইনে পরীক্ষা দিয়ে লাগবে কনসেপচুয়াল কোশ্চেন। আপনি একটু আগে আগে আসেন, পরীক্ষা দেওয়ার আগে আসেন, ঠিক আছে? আপনি এখানে এসেও দেখতে পারবেন। হ্যাঁ কি করলাম, হাইট এবং ওয়াইডটা আমি 100% করে দিলাম, ঠিক আছে? এবার আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার আপনি যত বড় ইমেজ দেন বা যত ছোট ইমেজ দেন, কি হবে, একদম বসে যাবে জায়গার মতো। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি এটাকে ছোট বড় করেন, ঘষকে মানে কি মচকাবে, তাও ভাঙবে না। না রেসপন্সিভ হয় না, রেসপন্সিভ করব, রেসপন্সিভ এখনো হয় নাই, বাট কাছাকাছি গেছে আর কি। এখন ধরেন এই অবস্থায় যদি থাকে তাহলে তো আর এটা হবে না। এরকম হলে কি দেখতে ভালো লাগবে? দেখেন আপনাদের একটা সাইট ভিজিট করি আমরা, bdjobs.com।
এখানে আসার পর দেখেন আমরা এভাবে আসছি না, তো এই সাইডটা দেখেন আমি আস্তে আস্তে ছোট করি, এভাবে করি, দেখেন এভাবে এরকম আসতেছে। এবার দেখেন আমি ছোট করতেছি, দেখেন আস্তে আস্তে ছোট হচ্ছে না, আবার ছোট করছি, এবার কি হয়ে গেছে দেখেন আস্তে আস্তে কি কলামগুলো ভেঙে যাচ্ছে না। এখানে কলাম কত 12, এখানে কলাম কত 12, হয়তো এখানে নিচে 3, এখানে কত, এখানে হয়তো 4, এখানে একটু ফাঁকা রাখছে, ফাঁকা রাখা যাবে প্যাডিং দিয়ে। এখানে 3, এখানে কত 9, এখানে কত 3, এখানে কত 9, এখানেও 3, এখানে কত, সরি এখানে 9, এখানে 3 আর কি, হ্যাঁ এখানে কত 12, এখানে কত 6 6, এখানে কত 12, এভাবে লেআউটটা করছে না। এখন দেখেন আমি যখন ছোট করতেছি কলামগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, তাই না, আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং এখানে কি হয়ে গেছে দেখেন এটা কত হয়ে গেছে 12, সবগুলো জিনিসই কত হয়ে গেছে, সব কত হয়ে গেছে 12, 3 হোক আর 6 হোক সবই কত হয়ে গেছে 12, দেখেন 12, এটা 6 6 আছে। আবার নিচের দিকে আসি, দেখেন এটা কি হয়ে গেছে এখন? দেখেন ওয়ার্কশপ এটা সব কত হয়ে গেছে, সব 12, এটা তো 12ই ছিল আগে, আর কি হবে। তো বোঝা যাচ্ছে কি, তার মানে এখন আরো একটা জিনিস স্পষ্ট ধরা যাবে। ধরেন আমরা প্রথম আলো সাইটে যাই, prothomalo.com, হ্যাঁ দেখেন এরকম আসতেছে, এরকম আসতেছে। এখন যদি আমি এটাকে ছোট করি, দেখেন prothomalo.com কে এভাবে আছে, ঠিক আছে তাই না। এখন এটাকে ছোট করতে যাচ্ছি, দেখেন প্রথম আলো ছোট হচ্ছে, খেয়াল করবেন ছোট হচ্ছে। এবার দেখেন একটা পর্যায়ে যাওয়ার পর কি কলামগুলো ভেঙে গেছে না। তো বলেন তো প্রথম আলো পেপারে কত করে করছে, দেখেন এই পাশে কি সাইড বার না, আর এই পাশে কি মেইন কন্টেন্ট, এটা কত 9 বা 8, এটা কত 4 বা 3, তাই না। দেখেন পুরো সাইডটা কিন্তু এরকম করা, খেয়াল করছেন, এটা কত এ পর্যন্ত শেষ, এটার একটা সেকশন, তাই না। এটা কত 12, এটাও কত 12, এগুলোও কত 12, খেয়াল করছেন। এগুলো কিন্তু আমরা চাইলে এখন করতে পারি, এরকমই স্ট্রাকচার তৈরি করতে পারি। কন্টেন্ট বসিয়ে ফুল রেসপন্সিভ করতে গেলে আপনার আরো অনেক কিছু জানা লাগবে, এতটুকুনি হবে না। তো তারপরেও মোটামুটি আমরা যেন একটু পার্ট বা ফাঁপড় টাপড় নিতে পারি, ওটার জন্য যতটুকু নলেজ দরকার ওটা আমরা একটু প্র্যাকটিস করবো এখানে আর কি। এখন ঘটনা হচ্ছে দেখেন ছোট করতেছি, একটা পর্যায়ে যাওয়ার পর এখনো কি ঠিকঠাকই আছে না, 4 9 বা 4 8 বা 3 9 এরকম আছে। এখন কি হয়ে গেছে, সব 12 হয়ে গেছে না, মানে একটা নির্দিষ্ট সময় পরে সব কত হয়ে যাচ্ছে 12 হয়ে যাচ্ছে। এখন আমাদের সাইডটাও, এটা হচ্ছে আমাদের সাইডটাও যখন আমরা ছোট করতেছি, একটা এখন এটা কত 12, এটা কত 3, এটা কত 3, এটা 6, আমরা চাইলেও কি করতে পারি সবগুলো কলামকে একটা নির্দিষ্ট সময় পরে সবগুলোকে 12 করে দিতে পারি। আমাদের তো এখন 12 হচ্ছে, তাহলে রেসপন্সিভ হয়ে যাবে না। তো ওই যে একটা নির্দিষ্ট পর্যায়ে যে আমরা 12 করব, ওইটা করার জন্য আপনার যে টেকনিকটা জানা লাগবে সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। নাম তো শোনা হি হোগা নাকি, হ্যাঁ নাম তো শোনা হি হোগা, কাভি আলমিদা না कहना फिर मिलेंगे, এগুলো কোন ছবি ডায়লগ বলেন। কাবির ওই যে কাবির কইছে কাবির দেখি বলার নাই, ছবির নামে জানেন না আর কি করে খাবেন বলেন। রেসপন্সিভ ডিজাইন শিখে কি লাভ হবে বলেন। হ্যাঁ এগুলো কোন ছবি ডায়লগ বলতে বলেন না, একজন বলতে পারছে কিন্তু কি ছবি ডায়লগ, রাব নে বানাতে জোরি না, তানিয়া জি না তানিয়া পার্টনার। তো দেখেন তাহলে আমাদের কি করতে হবে, সবগুলোকে 12 করে দিতে হবে। 12 কিভাবে করব, মিডিয়া কোয়েরি লাগবে। সো মিডিয়া কোয়েরি জিনিসটা কি তাহলে আমরা একটু বলি নাকি, এটা ব্রেকিং লাগবে, ঠিক আছে যেটা আপনারা ভালো মনে করেন। বলা হচ্ছিল যে যখন আমরা লেআউটটা ছোট করতে চাচ্ছিলাম তখন আমাদের এই কলামগুলোর সাইজ বড় ছোট হবে। হ্যাঁ এই কাজটা আমরা কিভাবে করব, মিডিয়া কোয়েরি ইউজ করে করব, কেমন। সো আপনারা যারা মজিলা ফায়ারফক্সে আছেন Ctrl+Shift+M চাপ দেন, Ctrl+Shift+M কিবোর্ড থেকে। যারা গুগল ক্রোমে আছে, ঠিক আছে এই ধরনের একটা বিষয় দেখেন পেয়ে যাবেন।
পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে আপনার এখানে দেখেন উপরের দিকে যে এখানে একদম উপরে বাম দিকে বলা আছে, এখানে দেখবেন রেজুলেশন। হ্যাঁ, আমি যখন কমাচ্ছি দেখেন কমালে কমতেছে, এখন কত আছে 50/650, বাড়াচ্ছি বাড়তেছে, ওয়াইডটা বাড়তেছে আবার কমতেছে। তো বেসিক্যালি এখানে কিন্তু একটা বিষয় আছে যে হাইটের সাথে কিন্তু রেসপন্সিভ বিষয়টা কিন্তু ইয়ে না, কি বলে আপনাকে এটা জড়িত না। হ্যাঁ, রাইট। সো ওয়াইটের সাথে কিন্তু রেসপন্সিবল ইস্যুটা জড়িত। এখন আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট পর্যায় পরে, একটা নির্দিষ্ট লেভেল পরে, যেমন ধরেন এই যে 500 বা 600 এই রেজুলেশনে আমাদের সকল কলামের ওয়াইড কত হয়ে যাবে। যেমন ধর আমি প্রথম আলোটাই যদি দেখি, প্রথম আলোর সাইডে ঢুকেন, ঢুকে এবার Ctrl+Shift+M চাপেন। দেখেন প্রথম আলোর সাইডটা যদি আমরা ভাঙি, এভাবে আছে 1250/650 ছোট করতে, দেখেন তো কত পিক্সেলে ভেঙে যায়। প্রথম আলোর সাইডটা দেখেন কত পিক্সেলে ভেঙে যায়। ভালো করে দেখেন। হোয়াইট শুধু দেখেন, হাইট লাগবে না। শিওর? ফাইন। সো 800 পিক্সেলও দেখেন 910 900 ঠিক আছে। এই যে 804 1 এখনো কিন্তু ঠিক আছে, তাই না? 9 3 বা 8 4 আছে। এখন যদি 800 তে যাই, একদম 800 তে আসলাম, দেখেন এই যে মনে করেন 800 কি হয়ে গেছে। আচ্ছা তবে কি করা হচ্ছে দেখেন তো, এখানে যেটা করা হচ্ছে, তাহলে আমাদের টার্গেটও আমরাও আমাদের সাইটে এরকম কাজ করব। সো ফর দ্যাট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 800 পিক্সেল যদি নিচে নেমে আসে, 800 পিক্সেলের নিচে আসলেই আমার 800 পিক্সেল পর্যন্ত আমাদের সাইটটা সব কলামগুলো এগুলো সব কত হয়ে যাবে 12 হয়ে যাবে। তার জন্য কিভাবে করব দেখেন, যখন একটা কলাম হবে 12 তার ওয়াইডটা কত হয়, যখন একটা কলাম হবে 12 তার ওয়াইডটা কত 100% হবে না? ফাইন। সো তাহলে আমরা কলাম 12 বলতে ওয়াইডটা 100% ই বলতে পারি। সো এই কাজটা কিভাবে করব, মিডিয়া কোয়েরি দিয়ে। মিডিয়া কোয়েরি কি, যদি কেউ কোশ্চেন করে কি বলবো? মিডিয়া কোয়েরি হচ্ছে এটা CSS3 এর আরেকটা টেকনিক। মিডিয়া কোয়েরি হচ্ছে CSS3 এর আরেকটা টেকনিক। মিডিয়া কোয়েরি হচ্ছে CSS এর একটা টেকনিক, যার মাধ্যমে আমরা কিছু কন্ডিশনের উপর বেস করে CSS এর কিছু ক্লাসকে HTML এর এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এটাই হচ্ছে মিডিয়া কোয়েরি। তাহলে মিডিয়া কোয়েরি কি? মিডিয়া কোয়েরি হচ্ছে একটা টেকনিক। এটা কোনো ক্লাসও না, এটা কোনো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজও না, এটা কোনো স্টাইল শীট ল্যাঙ্গুয়েজও না। এটা হচ্ছে CSS এর একটা টেকনিক। এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে CSS এর কিছু নির্দিষ্ট ক্লাসকে কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। মিডিয়া কোয়েরি হচ্ছে একটা টেকনিক, যেখানে কি করা হয়, টেকনিকের মধ্যে বলা আছে এভাবে যে কিছু কন্ডিশনের উপর বেস করে CSS এর কিছু ক্লাস কোনো একটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হবে, আবার কখনো হবে না। যখন কন্ডিশন ট্রু হবে তখন অ্যাপ্লাই হবে, যখন কন্ডিশন ফলস হবে তখন অ্যাপ্লাই হবে না। বিষয়টা কেমন দেখেন, একটু খেয়াল করেন আমাদের কোডের দিকে। আমরা এখানে একটা HTML ফাইল নিলাম,
আমরা এখানে একটা সিএসএস ফাইল নিলাম, এইচটিএমএল ফাইলটার সাথে সিএসএস ফাইলটা লিংক করা আছে। এবার এইচটিএমএল ফাইলের মধ্যে একটা এলিমেন্ট বলা হচ্ছে ইমেজ, ইমেজের মধ্যে আমরা একটা ক্লাস লিখলাম আইএমজি। এবার সিএসএস ফাইলে এসে আইএমজি প্রপার্টি সেট করে দিলাম। এই ক্লাসটা কি এই এলিমেন্টের মধ্যে পেয়ে যাচ্ছে না? এবার আমরা এমন কিছু ক্লাস লিখবো যে ক্লাসগুলো ক্লাসের মধ্যে প্রপার্টিও থাকবে এবং ক্লাসগুলো সঠিকভাবে এলিমেন্টের মধ্যে কলও করা থাকবে, বাট সব সময় পাবে না, একটা নির্দিষ্ট রেজুলেশনের মধ্যে পাবে, একটা নির্দিষ্ট কন্ডিশনে পাবে। ওইরকম ওই টেকনিকটাকে বলা হচ্ছে কি মিডিয়া কোয়েরি টেকনিক, ওই টেকনিকটাকে বলা হচ্ছে মিডিয়া কোয়েরি। এখন তাহলে একটা কন্ডিশনের উপর বেস করে কিছু কিছু সিএসএস এর ক্লাস এলিমেন্ট পাবে আবার পাবে না, কন্ডিশন ট্রু হলে পাবে, কন্ডিশন ফলস হলে পাবে না। তাহলে কন্ডিশন তৈরি করবে কিভাবে? কন্ডিশন তৈরি করা হয় অনেক ভাবে তৈরি করা যায়। আমরা যেভাবে তৈরি করব সেটা হচ্ছে রেজুলেশন ধরে, ব্রাউজারের রেজুলেশন ধরে, মনিটরের রেজুলেশন ধরে আমরা কন্ডিশনটা তৈরি করব। সো মিডিয়া কোয়েরির সিনট্যাক্সটা দেখেন, স্টাইল শিটে আসেন, @media এই কথাটা লিখতে হয় ছোট হাতে, @media লেখার পর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে পরে একটা লাইন পাইছেন না? এখানে দেখেন অল, তারপরে অনেক কিছু বিষয় আছে, প্রিন্ট, প্রজেক্ট, স্ক্রিন। আমরা যেটা নিব সেটা হচ্ছে স্ক্রিন, @media স্ক্রিন, এরপর আরেকটা স্পেস, এরপর দিতে হবে এন্ড, এরপরে আরো একটা স্পেস, এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে মিডিয়া কোয়েরির সিনট্যাক্স, @media, এরপরে একটা স্পেস, এরপরে বলা হচ্ছে স্ক্রিন, এরপরে আরেকটা স্পেস, এটাকে বলা হচ্ছে কি এন্ড, এরপরে আরেকটা স্পেস। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা রাখা হয়েছে না, এখানে আমাকে কন্ডিশন তৈরি করতে হবে। সো কন্ডিশন তৈরি করার জন্য আমরা ইউজ করতে পারি মানে রেজুলেশন। ধরেন আমি বলে দিলাম মিনিমাম হোয়াইট, মিনিমাম হোয়াইট বলে দিলাম কত, ধরেন বললাম 200 পিক্সেল। তাহলে কি হবে? মিনিমাম মানে এর সর্বনিম্ন, এরপর থেকে মিনিমাম 200 পিক্সেল মানে কি এর পর থেকে। বা আপনি দেখেন বিষয়টা, আমি ধরেন বললাম মিনিমাম 200 পিক্সেল, এখানে ধরেন একটা ক্লাস লিখলাম বডি, বডি কি HTML এর একটা ট্যাগ না, এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, বডির ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি রেড, মিনিমাম হোয়াইট 200 পিক্সেল বললাম। এখন কি হবে? এখন 200 পিক্সেলের পর থেকে আমাদের যে বডিটা আছে এটা কি এখন 200 পিক্সেলের উপরে আছে না, এটা রিলোড দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এবার আপনি 200 পিক্সেলের নিচে আসেন, আবার সাদা। এখন মনে করেন আপনি এখানে 200 পিক্সেল না দিয়ে আপনি এখানে 400 পিক্সেল 500 পিক্সেল দেন। এবার 500 পিক্সেলের নিচে আসেন, দেখেন তাহলে সিএসএস এর যে ক্লাসটা, এই যে বডির মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, এই ক্লাসটা কি এই ফাইলটা পাচ্ছে সব সময় না, নির্দিষ্ট একটা কন্ডিশনে পাচ্ছে। যখন কন্ডিশন ট্রু হচ্ছে তখন কিন্তু পাচ্ছে। এটা হচ্ছে মিনিমাম ওয়াইড। তাহলে মিনিমাম ওয়াইডটা কিভাবে কাজ করে? মিনিমাম ওয়াইড 500 পিক্সেল, বডির ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে 500 পিক্সেলের আগে না পরে? 500 পিক্সেলের পরে আপনি যত বড়ই করেন কি হবে? মিনিমাম ওয়াইড এর পর থেকে। আবার আরেকটা আছে ম্যাক্সিমাম ওয়াইড, এখানে ম্যাক্সিমাম দেন, ম্যাক্সিমাম ওয়াইড দেন 500 পিক্সেল। তাহলে কি হয় দেখেন, ম্যাক্সিমাম মানে কি এত পর্যন্ত, মিনিমাম মানে কি এর পর থেকে, আর ম্যাক্সিমাম মানে কি ওই পর্যন্ত। তাহলে ম্যাক্সিমাম দিলে কি হবে? 500 পরে পাবে না 500 আগে পাবে? 0 থেকে 500 পর্যন্ত দেখেন এখন পাইতেছে নাই কিন্তু। এবার যদি ছোট করি কত পর্যন্ত পাবে? এই যে 500 পরে পাবে, এই যে 500 আগেও কিন্তু পাচ্ছে না, খেয়াল করছেন 500 পর্যন্ত পাচ্ছে। 500 আগে যাচ্ছি, 500 আগেও কিন্তু নাই। হ্যাঁ
তো আমি যা বলবো সেভাবেই কিন্তু কাজ করবে। আগে করে মানে এইটা 500 বেশি হলে 15 টাকা ম্যাক্সিমাম 500 হতে পারে, এর বেশি হলে হবে। মিনিমাম আর ম্যাক্সিমামটা একটু ইয়ে করে নিতে পারেন। 500 কিন্তু এরপরে 500 ম্যাক্সিমাম বেশি 500 পর্যন্ত এটা রেট এই যে 500 পর্যন্ত রেট এরপরে ম্যাক্সিমাম মানে ওইটা খুব সুন্দর ওটা টেনশন না 50 টাকা 560 টাকা তাহলে মিনিমাম যখন দিচ্ছি এরপর থেকে ম্যাক্সিমাম যখন দিচ্ছি ওই পর্যন্ত, তাই না? এভাবে কিন্তু কাজ করতেছে। এখন এখানে আমি সিএসএস এর যে কোনো প্রপার্টি ইউজ করে যে কোনো ক্লাস তৈরি করতে পারবো এবং সেই ক্লাসটা এলিমেন্টের মধ্যে কলও করতে পারবো। এখন ধরেন আপনাকে বলা হচ্ছে যে 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত এই যে জায়গাটা দেখতেছেন না, এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, আর বাকি সময় থাকবে হচ্ছে হোয়াইট। তাহলে কি করবেন? করুন তো এই কাজটা করেন। 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত এই জায়গাটার, শুধু পুরো জায়গাটার না, এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন ব্লু, বাকি সময় হোয়াইট থাকবে। হচ্ছে কি করছেন বলেন তো? আমার নিচে মিনিমাম করে দিচ্ছি। কি করতে হবে বলেন? কিছু করতে হবে এখানে এসে? এখানে মিনিমাম রেখে দিয়েছেন। আমি তো বলছি 0 থেকে 500 পর্যন্ত। ম্যাক্সিমামের এই ফরম্যাটটা আরেকটা কপি করে ওখানে মিনিমাম করে দিচ্ছি। কেন? স্যার মিনিমাম দিছি 500 ম্যাক্সিমাম 500 পিক্সেল স্যার ঠিক হয়েছে। বোঝেন না কি করতে বলছি? আমি কি বলছি? 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত মিনিমাম কিভাবে কাজ করে? 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত স্যার 500 পর্যন্ত আছে, এরপর আবার স্যার আমার একটা ক্লাস নেয় স্পেস দিয়ে একটা ক্লাস ঠিক আছে 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত এই যে জায়গাটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, এটা আমি বলছি। তাহলে এখানে কি করতে হবে? ম্যাক্স উইথই থাকবে, হ্যাঁ? এখানে কত হয়? 500। মানে কি ম্যাক্স উইথ 500 মানে কি? 0 থেকে 500 পর্যন্ত। আর মিনিমাম উইথ 500 মানে কি? 500 এর উপর থেকে। তাহলে ম্যাক্স উইথ 500 এর মধ্যে এসে আমি এখানে এভাবে লিখলে হবে? আমি এখানে একটা ক্লাস লিখবো। আমি বললাম যে ধরেন $red। এখানে এসে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, কি করছেন জানি না, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবারে রেড ক্লাসটা কল করব কোথায়? তৃতীয় নম্বর কলাম ওই ডিপের মধ্যে। ওই ডিপটা ছিল হচ্ছে 3 3 6 এটা। ঠিক আছে বুঝতে পারলেন এখানে কল করে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, কাজ করতেছে। এখানে কিন্তু একটা ক্লাস কল করা আছে, নাম কি? রেড। বাট কাজ করতেছে? কাজ করতেছে এখন তো কাজ করতেছে না। কমাইলে কাজ করে দেখেন কত কাজ করতেছে। এই যে 501 আছে দেখেন, এখানে কত আছে? 501। তারপরে কিন্তু কাজ করতেছে না। এর নিচে নিয়ে আসি, এবার কাজ করতেছে দেখেন।
0 থেকে 500 পর্যন্ত। হ্যাঁ, তো তার মানে কি আমরা বিষয়টা কিভাবে কাজ করতেছি বুঝতে পারতেছেন? মিডিয়া কোয়েরি কতটা পাওয়ারফুল। এখন ধরেন তাহলে প্রথম আলোর মতো যদি এই কাজটা আমরা করতে চাই যে 800 পর্যন্ত, 800 পরে সব 12 হয়ে যাবে, তাহলে কি করা লাগবে দেখেন। তাহলে এখানে কত হবে? ম্যাক্সিমাম ওয়াইড 800, ম্যাক্সিমাম ওয়াইড কত? 800, তাই না? 0 থেকে 800 পর্যন্ত কি হবে? আমরা যতগুলো লেআউট করার জন্য ক্লাস নিছি সেখানে কি ইউজ করা হয়েছে? কল না? তো ক্লাস অল কল হাইপেন ওয়াইড কত হবে? কাজ হচ্ছে কি? হচ্ছে কি করতে হয় তাহলে? এবার দেখেন আমি রিলোড দিচ্ছি, ছোট করি, দেখেন কি হয়ে যাচ্ছে। সবগুলো কলামের ওয়াইড কত হয়ে যাচ্ছে? এবার দেখেন, এবার কি আমার মোবাইলের ভিউটা চলে আসতেছে না? এভাবেই কিন্তু সাইটগুলো রেসপন্সিভ করা হয়ে থাকে, ঠিক আছে? সো এবার কি একটু ভালো লাগতেছে? আপনার হইতেছে? ভাবতে পারছেন মিডিয়া কোয়েরি দিয়ে? বাস, তাহলে তো ওয়েব ডিজাইন শিখেই গেলেন রেসপন্সিভ। এই টেকনিকটা যদি বোঝেন তাহলে কিন্তু আপনি দেখেন যা মন চায় তাই করতে পারবেন। HTML কি দেখবেন? HTML কিছু করি নাই। হয় নাই কার কার? একটু হাত তোলেন, একটু হাত তোলেন দেখি একটু। আপনি ওঠেন, দেখেন ওনার কি হয়েছে। তারপরে যাদের হয়েছে তারা একটু দেখেন, যাদের হয় না। অনেক
এখন তার বয়স কালকে 12:30 বাজে খেলা অফিসের মানুষকে এখানে কষ্ট লাগছে সময়টা সময় আমরা কম করবো বুঝছিস এই জন্য একটা দরকার স্যালারি কম এই লাইনে গেলে তোকে মনে করাই দিতে হবে আমার যদি মানে আমি একটু দেখবে আলাদা এই লাইনে যেতে হ্যাঁ ওই জন্য সিরিয়াস না নেই সমস্যা বয়স তো এখন বলে না 25-26 বাসায় একটা কিভাবে প্র্যাকটিস বাসায় একটা টেক্সট আছে ও যে ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা মিডিয়া কোয়েরির মাধ্যমে কাজগুলো করতে পারি স্যার আমারটা একটু দেখতে হবে দেখেন তো তিনজন মিলে দেখতে পাই নাই এই জিনিসটা সিম্পল দেখলেই হয়ে যায় দেখেন আপনি কি করতে না ওটা তো আপনি হোয়াইট 100% করতেছেন না কি খরচের সাথে ওনার কি প্রবলেম ছিল ঠিক করুন না না হবে না দেখো না আপনার তো না আপ না বুঝতেছেন না দেখ কখন হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম 800 এখানে যখন এই যে আমার এখানে কতদূর পর্যন্ত চলে যাচ্ছে 702 বাই এরপরে হচ্ছে 800 পর্যন্ত কাজ করে 800 পর্যন্ত কাজ করে না ঠিক আছে এখানে ছিল 90% না 90% এটা কথা ছিল সেই তো বল কি হয় না
পেজ ছাড়া কাজ করবে না। তাহলে দেখেন আজকে কিন্তু আমরা মোটামুটি বেশ কিছু বিষয় কিন্তু দেখলাম, হ্যাঁ, কিভাবে একটা ওয়েব পেজকে ভাঙতে হয়। যারা মনে করেন ওয়েব ডিজাইনার, হ্যাঁ, তারা একটা পেজকে 20-30 ভাগে ভাগ করে, বুঝতে পারছেন? আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। 20-30টা ভাগে ভাগ করে একটা ওয়েব পেজকে তারা। না, কলাম 12 বেশি হবে না, কিন্তু ভাগ করে বিভিন্ন রেজুলেশনে আর কি। রাইট, বিভিন্ন রেজুলেশনে। আমরা এখন কয়টা রেজুলেশনে ভাগ করলাম? 2টা। ওরা এরকম 20টা রেজুলেশনে মিনিমাম ভাগ করে। বুঝতে পারতেছেন? তাহলে সাইড রেসপন্স প্রবলেমতে কি হবে? ওর কিছু থাকে আর আমি জানি না কি বুঝতে পারছেন, বাট আমার মনে হয় স্যার এটা কি মনিটরের সাইজ অনুযায়ী ভাগ করে? মনিটরের সাইজ অনুযায়ী এটা ভিজিটর বলে দেয়। যখন আপনি যেমন ধরেন এই তালহাটেরিং এ যান, দেখেন এখানে একটা ছোট্ট একটা एग्जांपल দেখাই। এই যে এটা দিকে খেয়াল করেন, আপনারা এরকম সাইট কিন্তু ডিজাইন করতে পারবেন বুটস্ট্র্যাপ যখন শিখবেন। এটা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে করা ডিজাইনটা, হ্যাঁ, ফ্রন্ট এন্ডটা। এই যে এইটার দিকে খেয়াল রাখেন, এটা কি সার্চ বাটন না? এর দিকে খেয়াল রাখেন, মনে করেন কন্ট্রোল শিফট এম দিলাম, ঠিক আছে? খেয়াল করেন এটার দিকে, দেখছেন কি হইতেছে বলেন তো? ছোট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বড় করলে বড় হচ্ছে, ছোট করলে ছোট হচ্ছে। এটা কিভাবে করছে আপনার কি মনে হয়? মিডিয়া কোয়েরি দিয়ে করছে এভাবে, ওই কন্ডিশনের মধ্যে ফলাইছে রেজুলেশনে। আপনি পারবেন না করতে এখন, ঠিক আছে? তো আপনাদের একটা হোমওয়ার্ক দিব এখন, একটা সাইট লেয়ার ইয়া করতে দিব। এই সাইটটা গ্রিড ভিউ সিস্টেম দিয়ে করে নিয়ে আসবেন এবং 2টা রেজুলেশনে ভাগ করবেন, ঠিক আছে? এবং আপনি যতটুকুন পারেন আপগ্রেড করার চেষ্টা করবেন। আমরা নেক্সট ক্লাসে যে বিষয়গুলো দেখবো, সিএসএস এর কিছু প্রপার্টি। আজকে 6 নম্বর ক্লাস গেল না? হ্যাঁ, আরেকটা ক্লাস সিএসএস এর উপরে হবে, আরো কিছু অ্যাডভান্স ফিচার দেখবো, লাইক কি ফ্রেমস, তারপরে কিভাবে এক্সটার্নাল ফন্ট অ্যাড করা, দেখলো ভুলে মানে মনে করে দেন, আমি যদি ভুলে যাই কি ফ্রেমস অ্যাড দ্য মানে তারপরে ফ্রন্ট ফেস মানে এক্সটার্নাল ফন্ট কিভাবে অ্যাড করতে পারেন, কি ফ্রেমস কিভাবে অ্যাড করতে পারেন, মানে এরপরে ধরেন মাল্টিপল কলাম কিভাবে তৈরি করা হয় আর কি। এই বিষয়গুলো আর কি আমরা প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে। সো আজকে এতটুকুনি। কি ফ্রেম সমস্যা নেই, ভিডিও হচ্ছে। সো যখন যে কোনো কথা নাই, এটাই দেখছেন মোবাইল নাম্বারটা কি আবার করে দিয়েছিলেন? তোর আগের ভিডিওগুলো আছে আমার শুধু কালকের ওটা নেই, পরশু দিনের ওটা নেই, আগের ভিডিও নেই। এর আগে তো ভিডিও দরকার হবে, ওটাতে HTML এর ফাইলগুলো আছে, মিলেনি আছে, যদি লাগে কালকে থেকে আমি শেয়ার করে দেবো সব। জাকির এসে বসতে দিই। এবার আমার ফ্রেন্ডে গালি দিয়ে ভাই আমার ফ্রেন্ড এখানে আমার আমি পাশে আছি না, পাশে আমার পরে আপনার লাগে রাখবেন সিরিয়ালে রাখছি। এই যে তার আগে 3টা দিয়ে গেছে। এর আগে কিন্তু সিরিয়াল বন্ধ করা হয়েছে, বন্ধ করা আছে। সো এটা আমাকে সারকি দিছি ঠিক আছে, এরকম একটা লেআউট করে নিয়ে আসবেন এবং এটা মিডিয়া করে দিয়ে ভাঙবেন। সো থ্যাংক ইউ।